আচ্ছা, বলতে পারবে এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক বিশিষ্ট যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলি আছে তাদের সমষ্টি কত বা তাদের গুণফল কত? আবার যদি প্রশ্ন হয় এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত বা তাদের গুণফল কত, এক্ষেত্রে কি অঙ্কগুলোকে কষে তারপরেই আমাকে সমাধানে পৌঁছাতে হবে, নাকি শর্ট ট্রিক রয়েছে? আবার বলা হলো এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাগুলির সমষ্টি কত বা বৃহত্তম যৌগিক সংখ্যাগুলির সমষ্টি কত। এই সব ক্ষেত্রে তোমার বিশেষভাবে যে দিকটাতে নজর দিতে হবে সেটা হলো এই অঙ্ক বিশিষ্ট, ধরো এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক, বৃহত্তম যৌগিক সংখ্যাগুলি কত কত, এটা তোমার মাথায় রাখতে হবে, তবে তুমি এই প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে। তো আজকে আমরা এই এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই যে যে সংখ্যার উপর বেস করে যে সমস্যাগুলি গঠিত হতে পারে, মৌলিক এবং যৌগিক এই সংখ্যাগুলির বৃহত্তম, ক্ষুদ্রতম এবং অঙ্ক বিশিষ্ট, তার উপরে আমরা কিছু ধারণা অর্জন করব, দেখে নেব যে সেইখানে কিভাবে সমস্যাগুলির সমাধান করতে হয় এবং কম সময়ের মধ্যে সঠিকভাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। তো সেই অঙ্ক ক্লাসে আজকে আমরা সংখ্যাতত্ত্ব যে বই আমাদের সাহা পাবলিকেশনের, এই বইয়ের থেকে বেশ কিছু সমস্যার সমাধান করব। আমরা দেখব যে আজকের আলোচনার বিষয়বস্তুতে প্রাধান্য পাচ্ছে মৌলিক এবং যৌগিক সংখ্যা। তো সংখ্যা বিষয়ক সমস্যা, এই মৌলিক এবং যৌগিক সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম বৃহত্তমের উপর বেস করে সমষ্টি, অন্তর, গুণফল ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। এই বইয়ের কত দাগ থেকে কত দাগ আজকে আমরা করব জেনে রাখা ভালো প্রথমেই। সেটা হচ্ছে 1007 দাগ থেকে 1036 দাগ পর্যন্ত। সমস্যাগুলি আমরা যদি বোর্ডে সমাধান নাও করি তাও কিন্তু আমাদের অসুবিধা হয় না, কিন্তু বোর্ড আমাদের ব্যবহার করতে হবে। চলো আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে বিষয়টাকে শিখে নিই। তো প্রথমে আমরা দেখব 1007 দাগে যে সমস্যাটি রয়েছে। তোমরা সবাই বইটাকে সামনে রাখবে, খাতা পেন সামনে রাখবে। টোটালি ক্লাসে যেসব অঙ্কগুলিকে আমরা আজকে শিখবো সেগুলি থাকবে তোমার সিডাব্লিউ। ক্লাস করার সময় সিডাব্লিউ গুলোকে খাতায় নোট ডাউন করবে এবং ক্লাসে আমি যে এইচডাব্লিউ দেব সেগুলিকে কমপ্লিট করতে হবে এবং ক্লাস শেষে যখন জমা করতে বলবো তখনই জমা করতে হবে। তো দেখো 1007 দাগে আছে একটি মূল্যহীন সংখ্যা কত বা লেখো। তো এখানে আছে 0.01। 0.01 দিয়ে কোনো না কোনো একটা রাশির কোনো না কোনো একটা মানকে নির্দেশ করা হয়। 101 এটা দিয়ে তো বোঝাই যাচ্ছে যে 100টা এবং একটা কোনো পদার্থ বা বস্তুকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা দেখব যে 101 দ্বারা প্রকাশ করা হচ্ছে। আমরা দেখব 001, অর্থাৎ এই যে এতগুলি কলম 001, আর ডি দাগে আছে 0, তাহলে উত্তর হবে 0 ডি দাগ। কারণটা কি? দেখো 0 দিয়ে বোঝানো হয় একটা যে কোনো বস্তুর নির্দিষ্ট একটা সংখ্যাকে। যেমন ধরো আমার হাতে কয়টি পেন আছে? একটি। আচ্ছা, ভালো কথা। আমার কয়টা আঙুল দেখতে পাচ্ছ? দুটি। খুবই ভালো কথা। আমার কয়টা আঙুল দেখতে পাচ্ছ? তিনটি। তাহলে এই কটা আঙুলকে প্রকাশ করতে গেলে আমাদের একটা সংখ্যা লাগে, এইটা লাগে। আবার যদি আমি প্রশ্ন করি কয়টা আঙুল দেখতে পাচ্ছ, যে কটা দেখতে পেয়েছো তোমরা জোরে জোরে বলেছো, আমি শুনেছি, সেটাকে এটা দিয়ে প্রকাশ করা হয়। এবার বিষয় হচ্ছে যে আমার হাতে কয়টা পেন আছে, তোমরা সবাই বলে দিয়েছো অলরেডি, সেটাকে প্রকাশ করতে এইভাবে। এবার
বলো তো আমার হাতে কতগুলি পেন আছে? কতগুলি পেন আছে? না, তোমরা ভুল বললে। তোমরা অনেকেই বলেছো যে স্যার পেন নেই, তোমরা বলেছো নেই। এই নেই বলে গণিতের ভাষায় কোনো সংখ্যা পাওয়া যায় না। গণিতের ভাষায় এই নেইকে একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে শূন্য। সেটার নাম হচ্ছে শূন্য। তাহলে এই যে নেই, এটাকে প্রকাশ করতে হচ্ছে আমাদের একটা সংখ্যা দিয়ে। তাহলে আমার হাতে কতগুলি সোনার চামচ রয়েছে? তার শূন্যটি রয়েছে। খুবই ভালো কথা। আমার হাতে কতগুলি সোনার বিস্কুট রয়েছে? স্যার শূন্যটি। কারণ এখানে যে কটা রয়েছে তার পরিমাণকে আমরা বুঝতে পারছি সঠিকভাবে। এর পরিমাণকে যখন বুঝতে পারছি তখন আমরা শূন্যটি দ্বারা প্রকাশ করছি। আর শূন্যটি দ্বারা যখন প্রকাশ করব তখন আমরা একটা বিষয় লক্ষ্য করব, আমার হাতে যে কটা সোনার বিস্কুট রয়েছে এ কটাকে বাজারে বিক্রি করতে গেলে এর কোনো মূল্য আমি পাবো না। আমার হাতে এখন যে কটা পেন আছে এটা যদি আমি বাজার থেকে কিনতে চাই আমার 40 টাকা বা 30 টাকা দরকার হবে। কিন্তু এখন যে কটা পেন আছে এই পেন কটা কেনার জন্য কোনো মূল্যের দরকার নেই, তাই মূল্যহীন। তাই বলা হচ্ছে শূন্য হচ্ছে একটা মূল্যহীন। কারণ শূন্য দ্বারা যে পরিমাণটাকে বোঝায় সেই পরিমাণটার কোনো মূল্য নেই, সেই পরিমাণটা নেই, বাস্তবে তার অস্তিত্ব আমরা খুঁজে পাই না। তাই শূন্য হচ্ছে একটি মূল্যহীন সংখ্যা। যাব পরবর্তী সমস্যায়। 1008 দাগ। কোন সংখ্যার গুণিতক মাত্র একটি? দেখা যাক উত্তরে আমি কি লিখেছি। একটি গুণিতক বিশিষ্ট সংখ্যা হলো শূন্য। এর কারণটা কি? এর কারণ দেখো, একটি মাত্র গুণিতক। শূন্যের নামটা পড়ো, শূন্য কে শূন্য, শূন্য দুগুণে শূন্য, শূন্য তিনে শূন্য, শূন্য চারে শূন্য। শূন্যের যতগুলো গুণিতক তুমি বের করবে সবকটাই কিন্তু শূন্য। অর্থাৎ শূন্যের গুণিতক কিন্তু ঘুরে ফিরে সেই এই একই সংখ্যা চলে আসছে। তাহলে একটি মাত্র গুণিতক বিশিষ্ট সংখ্যা শূন্য হবে। যেমন পরবর্তী সমস্যায় দেখো 1009 দাগ। সকল সংখ্যার গুণিতক হতে পারে, যে কোনো সংখ্যার গুণিতক হতে পারে। কে সে? দেখা যাক কি লিখেছি। সকল সংখ্যার গুণিতক হতে পারে শূন্য। এর কারণ কি? দেখো, একের সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, তাহলে একের একটা গুণিতক হলো শূন্য। কারণ এক এবং আরেকটা সংখ্যা গুণ করে আমি এটা পেয়েছি। তাহলে কোন একটা সংখ্যার সাথে অন্য একটা সংখ্যা গুণ করলে যে গুণফলটি পাওয়া যায় তাকে এটারও গুণিতক বলে, এটারও গুণিতক বলে। 2 এর সাথে শূন্য গুণ করো শূন্য পাবে, 505 এর সাথে শূন্য গুণ করো শূন্য পাবে। অর্থাৎ যত সংখ্যা আছে সংখ্যা তত্ত্বে সবকটারই একটা গুণিতক হলো শূন্য। আর এই কারণে আমরা বলতে পারি যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণিতক কত? যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণিতক শূন্য। কিন্তু আমরা সংখ্যা তত্ত্ব এই বইয়েই আবার আরেকটা ধারণা পেয়েছি। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণিতক হলো সে নিজে। এটাও সঠিক। আবার যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণিতক হলো শূন্য, এটাও সঠিক। তাহলে এটা কখন সঠিক হচ্ছে? যখন আমরা মূল্যহীন গুণিতকের হিসেব করছি। কিন্তু ম্যাক্সিমাম সময়ে আমরা যখন পড়াশোনা করি আমরা মূল্যযুক্ত বিষয় নিয়ে আলোচনা করি। তাই আমরা বলবো যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণিতক হলো সে নিজে। আর যদি বলা হয় মূল্যহীন গুণিতক তাহলে বলবো শূন্য। এই বিষয়ে তো অনেক মতভেদ রয়েছে। তাই আমরা পরীক্ষার উত্তরে অপশনে যেটা পাবো, নিজে পেলে নিজে লিখবো, শূন্য পেলে শূন্য লিখবো। যদি শূন্য এবং নিজেই থাকে তাহলে কি করব স্যার? মনে হয় থাকবে না। আর যদি থাকে তাহলে অপশন সি তে থাকবে, দুটোই সঠিক। কি, তাই না? যাবো পরবর্তী সমস্যায়। 1010 দাগ। 1010 দাগে কি আছে? কোন সংখ্যারই গুণনীয় হতে পারে না কে? কোন সংখ্যারই গুণনীয় হতে পারে না শূন্য। এর কারণটা কি? জানবো কারণটা। দেখো, শূন্য গুণনীয় কখন হবে? ধরো 5 দিয়ে ভাগ করলাম, মিলে গেল।
15কে 3 দিয়ে ভাগ করলাম, মিলে গেল। তাহলে 15-র একটা গুণনীয়ক হলো 3, 5-এর একটা গুণনীয়ক হলো 5। কিন্তু তুমি যদি 5কে 0 দিয়ে ভাগ করো, বা 15কে 0 দিয়ে ভাগ করো, বা 20কে 0 দিয়ে ভাগ করো, বা 16কে 0 দিয়ে ভাগ করো, বা 105কে 0 দিয়ে ভাগ করো, প্রতি ক্ষেত্রে অসীম উত্তর আসবে। উত্তরটা কিন্তু অসীম হবে, অর্থাৎ অজানা। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। এর ব্যাখ্যাটা আমি আমার গণিত বইয়ের 5ম শ্রেণীর আমার গণিত বইয়ের ভাগ অঙ্ক শেখানোর সময় 0 দ্বারা ভাগ করা যায় না। যায়, অসীম ভাগফল আসে। ভাগফলের কোনো শেষ হবে না, সারা জীবন ধরে ভাগ করা যাবে। তাহলে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, এক অর্থে করা যায়, অসীম উত্তর আসে। তাহলে এটা ওর গুণনীয়ক নয়, কারণ এই 0 দিয়ে 5কে ভাগ করলে কোথাও অঙ্ক থেমে যাবে না, মিলে যাবে না, চলতেই থাকবে সারা জীবন। তাই বলা হবে যে 0 কখনো কোনো সংখ্যার গুণনীয়ক হতে পারে না। এবার আমরা যাব 1011 দাগের থেকে আমরা ভিন্ন টাইপের সমস্যা পাবো। যেহেতু এই যে টাইপের সমস্যাটা পেয়েছি আমরা, এখানে কটা সমস্যা পেলাম? 1টা, 2টো, 3টে, 4টে। এই 4টে সমস্যাই কিন্তু শূন্যের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে। আর এই শূন্যের উপর ডিপেন্ড করে আরো কতগুলো বিষয় আমাদের জেনে রাখার দরকার হবে। শূন্য, এখানে প্রতি ক্ষেত্রে বলা হচ্ছে শূন্য সংখ্যা। কেন সংখ্যা শূন্য? শূন্য দ্বারা তো মূল্যহীন বিষয়বস্তুকে বোঝায়, তো যার মূল্যই নেই তাকে আমরা সংখ্যা কেন বলবো? ওই যে একটু আগেই আমি বললাম, আমার হাতে কয়টা কলম আছে? আমার হাতে কলম নেই, সরি। আমার হাতে কয়টা কলম আছে? আমার হাতে একটি কলম আছে। আমার হাতে কয়টি কলম আছে? আমার হাতে কলম নেই, সরি। না না, কলম নেই এই কথাটা বলা যাবে না। কলম নেই এটাও তো তোমাকে বুঝতে হচ্ছে। এখানে কলমের পরিমাণ আছে এই কটা। এই একটা কলম বলতে তুমি বুঝে যাচ্ছ যে কতগুলো কলম রয়েছে। আবার আমার হাতে কয়টা কলম আছে? 0টি। এই 0টি দ্বারা কিন্তু তুমি কটা কলম আছে সেটা বুঝতে পারছো। এই যে একটিও নেই, এই যে না থাকা, এটারও তো একটা অস্তিত্ব। কোনো কিছু নেই, তুমি এটা বুঝতে পারছো, ধারণাটা পাচ্ছ, পরিমাণটা জানতে পারছো। বলতো আমার হাতে কত লিটার দুধ রয়েছে? স্যার কোনো দুধ নেই। তুমি কি করে বুঝলে? এই যে তুমি বুঝতে পারছো দুধের পরিমাণটা। আমার হাতে 1 লিটার দুধ রয়েছে, অর্থাৎ এরকম একটা প্যাকেট রয়েছে, তুমি আইডিয়াটা করতে পারলে। 0 লিটার দুধ রয়েছে, আইডিয়াটা পেয়েছো? 0 লিটার দুধ মানে এই যে এরকম নেই, হাতটা এরকম দুধ, হাত উল্টে দাও তাও দুধ পড়ছে না। কেন? কারণ আমার কাছে 0 লিটার রয়েছে। অর্থাৎ 0 দ্বারা আমরা কোনো বস্তুর সঠিক পরিমাণকে বুঝতে পারি। আর যা দ্বারা সঠিক পরিমাণ বোঝা যায় তাকে বলা হয় 0। তাহলে 0 একটা সংখ্যা হবে। 0 যখন সংখ্যা হচ্ছে, তখন যেহেতু এইটা দ্বারা কোনো নেই বোঝানো হচ্ছে, তাই একে মূল্যহীন বলা হচ্ছে। কিন্তু এটা কিন্তু আবার যুগ্ম সংখ্যা। 0 কিন্তু যুগ্ম সংখ্যা, কারণ 0কে 2 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে মিলে যায়। আবার 0 যৌগিক সংখ্যা, কারণ 0কে 2 দিয়ে ভাগ করা যায়, 0কে 3 দিয়ে ভাগ করা যায়, 0কে 4 দিয়ে ভাগ করা যায়, অনেকগুলি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই এটা যৌগিক সংখ্যা। তাই এই যে আলোচনাটা আমরা পেলাম, 4টে সমস্যা পেলাম, এই 4টে সমস্যার সমাধান করতে গেলে এই আইডিয়াটা থাকার দরকার। 0 একটা সংখ্যা, 0 একটা যুগ্ম সংখ্যা, 0 একটা যৌগিক সংখ্যা। কোনোদিনও ভুলবে না। যদি তুমি এইটা মনে রাখতে পারো, 0 সম্পর্কিত আরো অনেকগুলি সমস্যার সমাধান তুমি ইজিলি করতে পারবে। এবার আসবো ক্ষুদ্রতম, বৃহত্তম, মৌলিক, যৌগিক, মৌলিকের সাথে মৌলিক, মৌলিকের সাথে যৌগিক, যৌগিকের সাথে যৌগিক, সমষ্টি কত, গুণফল কত, এবং এই ক্ষুদ্রতম, বৃহত্তম 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের, এইভাবে আমরা সমস্যাগুলিকে পাবো। তো এই ধরনের সমস্যার সমাধান করাটা আমাদের কাছে অত্যন্ত জটিল বিষয়বস্তু হয়ে যায় এবং সময় সাপেক্ষ হয়। পরীক্ষার হলে আমরা সময়টাকে বাঁচাবো কিভাবে, যাব সে বিষয়ে, কিন্তু আগে দেখে নেব সমস্যার সমাধান কিভাবে করতে হয়। তো দেখো 1011 দাগে পাচ্ছি যে সমস্যাটি, বইয়ে তোমরা দেখে নাও, বইয়ে দেখো
যে এক অঙ্কের, দুই অঙ্কের, তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই, দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11, তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 101, এদের সমষ্টি করলে পাচ্ছি 114 এবং বিভাগে আছে। তোমরা কিন্তু খাতায় ঠিক এইভাবেই সমস্যার সমাধান করে দাও ফ্রেশ খাতাতে, কিন্তু সেটা তো চলবে না। তোমাদের খাতা চেকিং এর সময় দেখা যায় একদম শর্ট করতে 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 একেবারে শর্ট করে ফেলছো, চলবে না। তোমার এই সমস্যাটা সমাধান করতে হবে ফ্রেশ খাতাতে এইভাবে। এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই, দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11, তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 101। এবার এদের সমষ্টি করবে, যোগ করো, যোগ করলে পাবে 114। ডান পাশে ব্র্যাকেটে লেখো ডি অপশনে আছে। এই পুরোটা যদি করো তবেই আমি বলবো ফ্রেশ খাতাতে তোমার 1011 দাগ হয়েছে। ঠিক এইভাবেই যদি তুমি করতে পারো তবেই তোমার ফ্রেশ খাতাটা গণ্য করব, আর তা না হলে ক্যান্সেলড হয়ে যাবে। এবার দেখো পরের অঙ্কটা কি বলছে। 1012 দাগে, 1012 দাগটা বইয়ের থেকে দেখো। এক অঙ্ক, দুই অঙ্ক ও তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। তো এক অঙ্কের এবার লিখতে হবে। আমি এখানে যে ডাবল দাগ দিয়ে রেখেছি না, এটা তোমাকে পুরো লাইনটা লিখতে হবে। এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 7, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97, তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 997। এবার এদেরকে যোগ করব, যোগটা এখানে করে দিলে, যোগটা করলে কত হলো 7 7 7 21, হাতে থাকলো 2, 9 9 18, 2 20, হাতে 2 থাকলো 9 2 11। এটা করে পেলে ডি, ডিটাকে ডান পাশে ব্র্যাকেটে লিখবে। এইভাবে পুরোটা যদি তুমি করো তবেই কিন্তু তোমার খাতাটাকে গণ্য করা হবে, আর তা যদি না করো তাহলে তোমার খাতাটা ক্যান্সেল করা হবে। চলে যাব পরবর্তী সমস্যায়। 1013 দাগে এক অঙ্ক, দুই অঙ্ক ও তিন অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাগুলির সমষ্টি কত। ঠিক এইভাবে বসাও। এক অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 4, দুই অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 100, তিন অঙ্কের ক্ষুদ্রতম 10, তিন অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 100। তাহলে এবার এই কটাকে পরপর পরপর তুমি যদি বসাও তাহলে কত পাচ্ছ, 4 পাচ্ছ, 10 পাচ্ছ, 100 পাচ্ছ। যোগ করলে কত হচ্ছে, 114 হচ্ছে। দেখো তো এটা কোনো অপশনে আছে কিনা। 1013 দাগে 114, সি অপশনে পাচ্ছ। পুরোটা লিখে লিখে করবে। 1013 দাগে সি অপশনটা সঠিক উত্তর। যাব 1014 দাগে। এক অঙ্ক, দুই অঙ্ক ও তিন অঙ্ক বিশিষ্ট বৃহত্তম যৌগিক সংখ্যাগুলির সমষ্টি কত। ঠিক এইভাবে লেখো। এক অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হলো 9, দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হলো 99, তিন অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হলো 999। তাদেরকে যোগ করো, যোগ করে দেখো ডি অপশনে যেটা আছে সেটাই তোমার উত্তর হবে 1107। এরপরে যাব আমরা 1015 দাগে। এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলির গুণফল কত। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 11, তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 101। এইভাবে এদেরকে লেখো। লিখে এবার নিচে লেখো, এখানে লেখো গুণফল। এইভাবে গুণফল লেখো, 2 গুণ 11 গুণ 101। তাহলে প্রথমে এই দুটোকে গুণ করো, গুণ করলে হবে 22। তারপরে লেখো 101, তাহলে 22 22, তাহলে 2222। এইটা হবে 1015 দাগের সি হবে সঠিক উত্তর। দেখো 1015 দাগে সি অপশন এটা রয়েছে। এই পুরোটা করতে পারলে তবেই আমি বলবো যে 1015 দাগের সমস্যাটি তুমি সঠিকভাবে লিখে করেছো। আমি অনেক সময় বলি যে এই অঙ্কগুলো লিখে করো, তোমরা অনেক সময় বলো যে স্যার এই অঙ্ক তো লিখে করা যায় না, এ তো এক লাইনের মধ্যে উত্তর হয়ে যাচ্ছে। কে বলেছে লিখে করা যায় না? এই তো লিখে করা যায়, এভাবে লিখে করতে হবে। চলে আসবো 1016 দাগে। এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাগুলির গুণফল কত। ঠিক ওইভাবে লেখো,
ওইভাবে লিখে লেখো গুণফল, গুণ করে দেখো কত উত্তর পাচ্ছ। 1016 দাগে বি অপশনটা 676963, বি হবে সঠিক উত্তর। চলে যাব 1017 দাগে, এক অঙ্ক, দুই অঙ্ক ও তিন অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাগুলির গুণফল কত? গুণ করে দেখো 4000, ডি অপশনে রয়েছে, এই ডি হবে সঠিক উত্তর। 1017 দাগের কথা বললাম। আসবো 1018 দাগে, এক অঙ্ক, দুই অঙ্ক ও তিন অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাগুলির সমষ্টি কত? তো এখানে আমরা সি অপশনে পাবো সঠিক উত্তর। তুমি ওইভাবে লিখবে, এক অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা, দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা, তিন অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা, এভাবে পরপর লাইন ভাবে লিখবে। তারপরে নিচে লিখবে গুণফল সমান সমান এত, গুণফল পাবে 890109। তাহলে এই যে সমস্যাগুলি, স্যার এই যে এত বড় বড় সমস্যা, পরীক্ষার হলে কি এত কিছু আমার করতে হবে? না, পরীক্ষার হলে তোমাকে অত কিছু করতে হবে না। পরীক্ষার হলে তুমি কি করবে? ঠিক এইভাবে করবে, এই যে দাগ নম্বর দিয়ে একটা বসিয়ে দেবে, 2 × 11 এইটা, তাহলে এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলির গুণফল তুমি এক লাইনে এটা করবে। করে এবার তুমি কি করবে? 11 দুগুণে 22, 101 এর সাথে 22 গুণ করে দেবে, 22 অক্ষে 22, 22 অক্ষে 22, এরকম সংক্ষেপে তুমি তখন করতে পারবে। এবার বিষয় হচ্ছে স্যার এই যে এই ঝামেলা, এইগুলো আমি কিভাবে পরীক্ষার হলে সময় বাঁচাবো? পরীক্ষার হলে সময় এইখানে তুমি বাঁচাতে পারবে না। তোমার অরিজিনাল সময় যেখানে ব্যয় করতে হবে সেটা অন্য জায়গা। এখানে তোমাকে এই সময়টুকু দিতেই হবে, এই গুণ করার দক্ষতা তোমাকে রাখতেই হবে, কারণ তুমি সর্বভারতীয় স্তরের একটা নাম করা এক্সামের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ। তোমাকে এর থেকে অনেক বড় বড় গুণ শিখে রাখতে হবে। তাহলে স্যার আমার সময়টা কোথায় যাবে? তোমার সময়টা যাবে যে দুই অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাটা যেন কত, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটা যেন কত, এই কত কত এটা তোমার কিন্তু একটা চার্ট মনে রাখতে হবে। আজকের পরে চিরদিনের জন্য মনে রাখতে হবে যেটা, সেই চার্টটা কত? ক্ষুদ্রতমের চার্ট লিখে নেবে, ঠিক এইভাবে খাতায় নোট করে রাখো। চিরদিনের জন্য এই চার্টটা তোমাকে মনে রাখতে হবে। এই চার্টটা দেখো, এই যে একটা চার্ট করেছি আর এই একটা চার্ট করেছি, এই দুটো চার্টকে তোমার মনে রাখতে হবে। ক্ষুদ্রতমের চার্ট, এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, যৌগিক সংখ্যা 4, দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11, যৌগিক সংখ্যা 10, তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 101 আর যৌগিক সংখ্যা 100। এরপরে বৃহত্তমতে চলে আসো, এই চারটা মুখস্থ করবে, 20 বার পড়ো, 20 বার পড়ো প্রতিদিন। আজকে 20 বার পড়ার পরে প্রতিদিন 5 বার করে পড়ো, এক সপ্তাহের মধ্যে তোমার মনে থেকে যাবে। এরপরে চলে আসবে বৃহত্তম, এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 7, যৌগিক সংখ্যা 9, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 97, যৌগিক সংখ্যা 99, তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 997 আর যৌগিক সংখ্যা হচ্ছে 999। তাহলে 7, 9, 97, 99, 997, 999, 2, 4, 11, 10, 101, 100। এই যে এটাকেও তুমি 20 বার আজকে পড়ো, আজকের ক্লাসের শেষে 20 বার এই চার্টটাকে খাতায় লেখো। আগে এখনো লেখনি অনেকে, তাড়াতাড়ি লেখো। এই চার্টটাকে লিখবে, ক্লাসের শেষে 20 বার পড়বে, চোখ বন্ধ করে একবার বলবে এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5 বার করে পড়বে। এক সপ্তাহ পড়ার পরে তোমার মনে থেকে যাবে। আবার 2 মাস পরে আর একদিন ভালো করে 10 বার পড়ে নেবে। এইভাবে প্রতি মাসে একবার করে 10 বার যদি পড়তে পারো, সারা জীবনের জন্য তোমার মনে থাকবে। হয়তো 2 মাসও লাগবে না, 1 মাসের মধ্যে কভার করে ফেলতে পারবে। তাহলে এই যে এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা বৃহত্তম না ক্ষুদ্রতম, তাদের যোগফল না তাদের গুণফল, এই সম্পর্কিত অঙ্ক যাই আসুক না কেন পরীক্ষায় তুমি তো পারবে। যাবো পরবর্তী টাইপে। চার্টটা পড়েছো তো? এবার চার্টের অ্যাপ্লিকেশনটা দেখবো। ওই চার্টটা যদি আমার মনে থাকে, এবার আমি এর পরবর্তী সমস্যাগুলির সমাধান করব ইজিলি। দেখো কি বলছে পরবর্তী সমস্যা, 1019 দাগ বলছে এক অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার সমষ্টি।
এবার একটা জিনিস লক্ষ্য করছি, এক অঙ্কের কথাই বলছে, তাহলে তোমাকে সম্পূর্ণ অঙ্কটা কষে করতে হবে। কি লিখতে হবে? এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 7, এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। এবার তার নিচে লিখতে হবে সমষ্টি সমান সমান এই দুটোর সমষ্টি করে বি অপশনে পাবে। তুমি এই 9 এর পাশে আবার বি অপশনটাও লিখবে, লিখে তুমি এখানে অ্যান্সার লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। চলে যাব 1020 দাগে। কি বলছে? এক অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তাহলে তুমি কি লিখবে আবার এখানে? এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সমান সমান 7, এক অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সমান সমান 2। তার নিচে লিখবে কি? অন্তরফল সমান সমান ওই 7 থেকে 2 বিয়োগ করে দেবে, 5 পাবে। তার পাশে এ লিখবে, এখানে লিখবে অ্যান্সার। চলে যাব 1021 দাগে। 1021 দাগে কি বলেছে দেখা যাক। বইটা দেখছো? বইটা দেখতে হবে। দুই অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত? লিখবে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সমান সমান 97, দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সমান সমান 11। তার নিচে লিখবে সমষ্টি সমান সমান এই দুটো যোগফল, সেটা ডি অপশনে পাচ্ছ, এখানে লিখে দেবে অ্যান্সার। চলে যাব এইভাবে পরবর্তী সমস্যাগুলোতে। 1022 দাগে দুই অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? আবার লেখো, দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 97, দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11, অন্তর সমান সমান এই দুটোকে বিয়োগ করো, বিয়োগ করে তুমি যে উত্তরটা পাবা সেটা কত হচ্ছে? 1022 দাগে 86 উত্তর পাবে, ডি হবে সঠিক উত্তর। এবার যাব 23 দাগে। তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত? ঠিক ওইভাবে লেখো, তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সমান সমান 997, তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সমান সমান 101। ওদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করে যে উত্তরটা পাবে 1098, সি অপশনে পাবে। ঠিক এইভাবে লিখে লিখে তুমি সমস্যাগুলি সমাধান করবে। এর পরবর্তী সমস্যাগুলি ঠিক এইভাবে লিখে করবে, মনে রাখবে এইভাবে পুরোটা লিখে করতেই হবে। চলে যাব 1024 দাগে। 1024 দাগের উত্তর হবে ডি 896, 1025 দাগের সি হবে 13, 1026 দাগের উত্তর হবে কত? বি 5, 1027 দাগের উত্তর হবে ডি অর্থাৎ 109, 1028 দাগের উত্তর হবে কত? সি অর্থাৎ 89, 1029 দাগের উত্তর কত হবে? বি অর্থাৎ 1099, 1030 দাগের উত্তর হবে এ 899। যাব 1031 দাগে। 31 দাগে কি বলছে? এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা এবং এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গুণফল কত? লিখে করো। এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সমান সমান 7, এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সমান সমান 2। তার নিচে লেখো সুতরাং গুণফল সমান সমান 7 গুণ 2 14। ডি অপশনটা এখানে সঠিক উত্তর হচ্ছে। 32 দাগে এক অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম যৌগিক সংখ্যার গুণফল কত? তাহলে এক অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা কত? 9, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? 4, 4 নং 36 আসবে, লিখে লিখে করতে হবে। 36 আছে কোথায়? ডি অপশনে রয়েছে। এরপরে 1033 দাগে দুই অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যার গুণফল পারবে তুমি, কত কত হবে? দুই অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম যৌগিক সংখ্যা বলেছে না মৌলিক সংখ্যা বলেছে? দুই অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যা, তাহলে এই 11 আর 97 এটা গুণ করে দেবে। 34 দাগে কি বলছে? দুই অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম যৌগিক সংখ্যার গুণফল কত? দুই অঙ্কের ক্ষুদ্রতম আর এই বৃহত্তম, এদের গুণ করলে পেয়ে যাব। 35 দাগে তিন অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যার গুণফল কত? তুমি ঠিক এটা করতে পারবে। 36 দাগে তিন অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম যৌগিক সংখ্যার গুণফল পারবে, কারণ তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম যে চার্ট আমি তোমাকে একটু আগে দিলাম সেই চার্ট থেকে পারবে। 1037 দাগে এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্কের
বৃহত্তম সংখ্যার সমষ্টি কত। অর্থাৎ এবার চলে আসলো মৌলিক যৌগিককে ছেড়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যায়। তাহলে 1037 দাগ। এখান থেকে যে সমস্যাগুলি আমরা পাবো আমাদের সংখ্যা তত্ত্ব বইয়ের, সেগুলি থাকবে আগামী ক্লাসের জন্য। আজকের ক্লাসে আমাদের HW নিয়ে নাও। যে সমস্যাগুলি তুমি দেখলে 1007 দাগ থেকে 1036 দাগ, এই 30টা অঙ্ককে ফ্রেশ খাতায় লিখে লিখে করতে হবে। বিভিন্ন রঙের কালি ব্যবহার করে ফ্রেশ খাতাটাকে চমকপ্রদ ভাবে উপস্থাপন করবে। তাহলে তুমি পরবর্তীতে যখন ওই খাতাটা দেখবে বিভিন্ন রঙের সাথে যে অঙ্কগুলি থাকবে সেটা তোমার মাথায় অনেক দিন পর্যন্ত স্টে করবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই অঙ্কগুলো করতে থাকো। পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।